বেশ, আজকে মূল চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। আগের ক্লাসটাতে আমরা আলোচনা করেছিলাম মোল কি, মোলের ধারণাটা দেওয়ার চেষ্টা করেছিলাম। যে মোল মানে হলো একটা সংখ্যার ইউনিট, যে সংখ্যার ইউনিট যার ভ্যালু হলো 6.022 ইন্টু 10⁻23। আমরা এটাও আলোচনা করেছিলাম ডজনের সাথে আমরা একটা কম্প্যারিজন করেছিলাম, যে 1 ডজন মানে 12টা আর 1 মোল মানে হলো 6.022 ইন্টু 10⁻23। এই 6.022 ইন্টু 10⁻23 এটা বিজ্ঞানী মিলিকান নির্ণয় করেন। আর মোল শব্দটা প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী অসওয়াল্ড। বিজ্ঞানী অসওয়াল্ড প্রথম এই মোল শব্দটি ব্যবহার করেন, কিন্তু এই 1 মোল মানে যে 6.022 ইন্টু 10⁻23 এটা প্রথম নির্ণয় করেন বিজ্ঞানী মিলিকান, এবং এই সংখ্যাটিকে 6.022 ইন্টু 10⁻23কে এটাকে এন এ দ্বারা ডিনোট করা হয়। এন মানে হলো নাম্বার আর এ মানে হলো অ্যাভোগাড্রো। এটাও একজন বিজ্ঞানীর নাম, এরও সূত্র একটা আছে, সেটা আমাদেরকে এই চ্যাপ্টারেই পড়তে হবে। তাহলে 1 মোল মানে আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে 1 মোল মানে হলো 6.022 ইন্টু 10⁻23। এটা একটা সংখ্যার একক। এই সংখ্যাটা কতটা বড় সেটা আমরা আগের দিন একটা ধারণা পাওয়ার চেষ্টা করেছিলাম। একটা 25-30 মিনিটের একটা ভিডিওতে আমরা পুরো শুধু মোলের ধারণা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে মূল চ্যাপ্টারেরই নেক্সট কতগুলো টপিক আছে, কিছু সংজ্ঞা, কিছু ফর্মুলা, কিছু আয়তনের সঙ্গে সংখ্যার সম্পর্ক, আয়তনের সাথে ভরের সম্পর্ক, সেগুলো আমরা আলোচনা করব, কিছু অঙ্ক করব। তো আমরা কি জানলাম? মোল শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী অসওয়াল্ড, এবং এর মানটা ক্যালকুলেট করেছিলেন কি বিজ্ঞানী মিলিকান, যার ভ্যালু হলো 6.022 ইন্টু 10⁻23। তো আমরা প্রথমে মোট কথা একটা কথা বলে রাখি, এটা এই প্রসঙ্গে 1 মোল মানে 6.022 ইন্টু 10⁻23, এই ভ্যালুটাকে কিন্তু আমরা 1 2 3 4 5 6 করে গুনতে পারবো না। এই সংখ্যাটা এতটাই বেশি যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আমরা শুধু গুনে যাই তাহলেও শেষ হবে না। আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি যদি 50-60 বছর বাঁচি তাহলেও যদি আমরা গুনতে থাকি তাহলেও এটা শেষ হবে না। তাহলে নিশ্চয়ই গুনে গুনে 1 2 3 4 5 6 7 8 করে আমি এত বড় একটা সংখ্যাতে পৌঁছাতে পারবো? এটা কোটি নয়, কোটিও নয়, আরও বেশি। তাহলে আমরা সারা জীবন যদি গুনি তাহলেও কিন্তু আমরা শেষ করতে পারবো না। এই ভ্যালুটা এতটাই বড়। আমরা সেটা আগের দিন আলোচনা করেছিলাম কতটা বড়, আমরা কল্পনাই করতে পারছিলাম না। আমাদের যে ধারণাটা ছিল তার থেকেও বড়। সুতরাং এটাকে কিন্তু আমরা 1 2 3 4 করে কিন্তু গুনতে পারবো না। 1 ডজন মানে যেমন সংখ্যাটা 12, সেক্ষেত্রে কিন্তু আমরা 1 2 3 4 5 করে গুনে নিতে পারি যে 12টা, বা 1 2 3 4 5 6 করে 24টা, মানে 2 ডজন। এক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবেই মাপতে পারবো না এবং কাউন্ট করতেও পারবো না। তাহলে আমাদেরকে একটু অন্য পথ অবলম্বন করতে হবে। সেই পথটায় আমরা যাওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা কিছু গ্যাসীয় পদার্থ এবং কিছু গ্যাসীয় অণু নিয়ে নেব। কী নেব? গ্যাসীয় পদার্থ, কিছু অণু, কিছু মৌল নেব, কিছু যৌগ নেব। যেমন প্রথমেই আমরা নেব হাইড্রোজেন। আমরা আগে পরমাণু নেব, তারপর অণুতে যাব। প্রথমে লেখো তোমরা হাইড্রোজেন, তারপরে লেখো কার্বন, তারপরে লেখো নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে লিখতে হবে সোডিয়াম,
তারপরে লিখতে হবে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে লেখো ফসফরাস, তারপর ক্লোরিন, তারপর ক্যালসিয়াম, তারপরে পটাশিয়াম। আমি প্রথম ক্ষেত্রে এই কোটারই নাম নিলাম, আর নিলাম না। হাইড্রোজেনের একটা পরমাণুর ভর আমরা নেব কত? 1। কত নেব? 1। কার্বনের ক্ষেত্রে এটা কত? 6। নাইট্রোজেনের ক্ষেত্রে এটা নেব আমরা কত? 14। অক্সিজেনের ক্ষেত্রে 16। সোডিয়ামের ক্ষেত্রে 23। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এটা 24। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা 27। ফসফরাসের ক্ষেত্রে এটা 31। ক্লোরিনের ক্ষেত্রে এটা, আচ্ছা ফসফরাস তারপরে ক্লোরিন নিতে হবে। হ্যাঁ, ফসফরাসের পরে সালফার আছে, সালফারের হচ্ছে 32, ক্লোরিনের হচ্ছে 35.5, পটাশিয়ামের 39 এবং ক্যালসিয়ামের হলো 40। এই ভ্যালুগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এগুলো হচ্ছে পারমাণবিক ভর। কি বললাম? পারমাণবিক ভর, অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। কার্বনের পারমাণবিক ভর কত? 6। নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো 14, অক্সিজেনের 16, নাইট্রোজেনের 23, সোডিয়ামের 23, ম্যাগনেসিয়ামের 24, অ্যালুমিনিয়ামের 27, ফসফরাসের 31, সালফারের 32, ক্লোরিনের 35.5, পটাশিয়ামের 39 এবং ক্যালসিয়ামের 40। এই ভ্যালুগুলোর দিকে যদি আমরা ভালো করে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে পরমাণু ক্রমাঙ্ক একটা জায়গায় আমি ভুল লিখে ফেলেছি। কার্বনের এটা হবে 12। একটা জায়গা যদি ভালো করে লক্ষ্য করে দেখি, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা হয় 6, কার্বন 6 নম্বরে আছে, তার পারমাণবিক ভর কত? 12। নাইট্রোজেন 7 নম্বরে আছে, তার পারমাণবিক ভর কত? 14। অক্সিজেন আছে 8 নম্বরে, তার পারমাণবিক ভর হলো কত? 16। তার মানে ভালো করে লক্ষ্য করে দেখো যে তার পারমাণবিক ভরটা তার পরমাণু ক্রমাঙ্ককে 2 দিয়ে গুণ করলে যেটা হচ্ছে বা তার কাছাকাছি তার থেকে একটু বেশি হচ্ছে, তাই না? সব সময় যে 2 দিয়ে গুণ করলেই হবে তা নয়। কার্বনের ক্ষেত্রে যেমন 6 নম্বরে আছে কার্বন, সেক্ষেত্রে আমাকে কার্বনের পরমাণু ক্রমাঙ্ককে 2 দিয়ে গুণ করলে তার পারমাণবিক ভর পাওয়া যাচ্ছে, কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে তো পাওয়া যাচ্ছে না। সোডিয়াম তো 11 নম্বরে আছে, তাহলে 11কে 2 দিয়ে গুণ করলে আমরা পাই 22। তাহলে 22 নিশ্চয়ই পাচ্ছি না, পাচ্ছি কত? পাচ্ছি আমরা 23। অ্যালুমিনিয়াম আছে কত নম্বরে? 13 নম্বরে, তাহলে 13কে 2 দিয়ে গুণ করলে তো 26 পাওয়া যাবে, তাহলে 26 তো পাচ্ছি না, আমরা পাচ্ছি কত? 27। ফসফরাস আছে 15 নম্বরে, 15 নম্বর 2 দিয়ে গুণ করলে কত হয়? 30 হয়, তাহলে নিশ্চয়ই 30 আমরা পাচ্ছি না, আমরা পাচ্ছি কত? 31। তাহলে আমরা এটা মনে রাখবো কি করে? আমরা মনে রাখবো পরমাণু ক্রমাঙ্ককে 2 দিয়ে গুণ করলে যা হবে তার কাছাকাছি একটা ভ্যালু হবে, সেটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এই পারমাণবিক ভরগুলো মুখস্থ রাখতে হবে। আমাদের এই চ্যাপ্টারটা যত এগোবে আমি কিন্তু আরও অনেক মৌলিক পদার্থের পারমাণবিক ভর কিন্তু আমি লিখে দেবো, তোমাদেরকে নোট ডাউন করতে হবে। আমি আপাতত প্রথম ধাপে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি মৌলিক পদার্থের পারমাণবিক ভর লিখে দিলাম। এরপর তোমাদেরকে জানতে হবে ক্রোমিয়াম কত, লোহা কত, তারপর তামা কত, জিঙ্ক কত, সিলভার কত, এগুলো জানতে হবে। যে কিছু কিছু মৌলিক পদার্থের যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, 1 থেকে 20-র বাইরে আছে, এগুলো 1 থেকে 20-র মধ্যে আছে, তার জন্য আমরা লিখে দিলাম। এবার আমরা নেব একটা মৌলিক পদার্থ, কি নেব? হাইড্রোজেন। তাহলে এখানে কটা হাইড্রোজেন পরমাণু আছে? এটা হাইড্রোজেনের একটা অণু। কি এটা? এটা একটা হাইড্রোজেনের অণু। তাহলে এখানে কতগুলো পরমাণু আছে? 2টি পরমাণু আছে। তাহলে এইটা হচ্ছে একটা অণু, তাহলে এর ভরকে বলা হবে আণবিক ভর। কি বলা হবে? এর ভরকে কি বলা হবে? আণবিক ভর। তাহলে এই পরমাণুটার ভর হচ্ছে পারমাণবিক ভর, আর আমি যদি H2 লিখি তাহলে সেটা হবে কি? আণবিক ভর। মনে থাকবে? আর যদি কোনো মৌলিক পদার্থ একটা ধাতু আর একটা অধাতু দ্বারা গঠিত হয়, যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামটা ধাতু আর ক্লোরিনটা অধাতু, ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম অক্সাইড বা অন্য কোনো যৌগ যেখানে একটা ধাতু থাকবে আর অন্যটি অধাতু থাকবে, সেই যৌগের ক্ষেত্রে এটাকে বলা হবে
সংকেত ভর। কি বলা হবে? সংকেত ভর। তাহলে সেটা যদি পরমাণু হয় তখন সেটাকে আমরা বলবো কি? পারমাণবিক ভর। যদি অণু হয় তখন সেটাকে বলবো আণবিক ভর। আর আমি একটা এক্সাম্পল দিলাম NaCl, তাহলে একটা ধাতু হলো আর একটা অধাতু হলো। এই রকম যৌগগুলোকে বলা হবে আয়নীয় যৌগ। কি বলা হবে? আয়নীয় যৌগ। এই আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো এই NaCl একটা বিচ্ছিন্নভাবে অবস্থান করে না। NaCl বিচ্ছিন্ন অণুরূপে অবস্থান করে না। তাই এরা কীরকম, এদেরকে বলা হচ্ছে কি? এরা সংযোজিত অবস্থায় থাকে, একসঙ্গে অনেকগুলো NaCl থাকে, মানে একটা NaCl তুই বিচ্ছিন্ন পাবি না। তাই তাদের ক্ষেত্রে আমরা আণবিক ভর কথাটা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব কি? সংকেত ভর। তাহলে যদি কোনো যৌগ যদি দেখিস যে অধাতুর সাথে অধাতু হচ্ছে, কি বললাম? অধাতুর সঙ্গে অধাতু, অধাতু প্লাস অধাতু মিলে যৌগটা তৈরি করেছে, সেই যৌগটাকে বলা হবে সমযোজী যৌগ। কি বলা হবে? কি বলা হবে? সমযোজী যৌগ। তাহলে ধাতুর সঙ্গে অধাতু হলে পরে সেই যৌগটাকে বলা হয় কি? আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। আয়নীয় যৌগ বা কি বলা হচ্ছে? তড়িৎযোজী যৌগ। আর দুটোই যখন অধাতু দ্বারা গঠিত হচ্ছে তখন সেটা হচ্ছে সমযোজী যৌগ। যেমন আমি যদি বলি জল, তাহলে জলটার মধ্যে কি আছে? হাইড্রোজেন আছে আর কি আছে? অক্সিজেন আছে। তাহলে হাইড্রোজেনটাও একটা অধাতু, অক্সিজেনটাও একটা অধাতু। তাহলে এই অধাতু অধাতু মিলে যে যৌগটা তৈরি করেছে তার নাম কি? সমযোজী যৌগ। আবার যদি আমরা কার্বন ডাই অক্সাইড নিই, তাহলে কার্বনটা কি? একটা অধাতু, অক্সিজেনটা কি? এটাও একটা অধাতু। তাহলে অধাতু অধাতু মিলে কি তৈরি করা হয়েছে? এটা একটা তড়িৎযোজী নয়, এটা হচ্ছে সমযোজী যৌগ তৈরি করা হয়েছে। আবার যদি আমি অ্যামোনিয়া নিই NH3, তাহলে নাইট্রোজেনটা অধাতু, হাইড্রোজেনটা অধাতু, তাহলে অধাতু অধাতু মিলে কি তৈরি করা হয়েছে? সমযোজী যৌগ। তাহলে সমযোজী যৌগ যদি হয় তখন আমরা সেটাকে কি বলবো? সেটাকে বলবো কি? আণবিক ভর। সেটাকে কি বলবো? আণবিক ভর। একটা পরমাণুর ভরকে কি বলবো? পারমাণবিক ভর। একটা অণুর ভরকে কি বলবো? আণবিক ভর। আচ্ছা, এই অণুটা কিন্তু মৌলিক অণু হতে পারে, আবার যৌগিক অণু হতে পারে। অণু হলেই সেটাকে কি বলবো আমরা? অণু হলেই আমরা সেটাকে কি বলবো? আণবিক ভর। দেখ H2, হাইড্রোজেনটা অধাতু, তাহলে এটা একটা অণু, তো দুটো পরমাণু নিয়ে একটা অণু তৈরি করেছে। দুটো পরমাণু নিয়ে কি তৈরি করা হয়েছে? একটা হাইড্রোজেনের অণু তৈরি হয়েছে। আচ্ছা, দুটো অক্সিজেন মিলে কি হয়েছে? একটা অক্সিজেনের অণু তৈরি করা হয়েছে। তাহলে এর ক্ষেত্রে আমরা কোন শব্দটা ব্যবহার করব? আণবিক ভর। কি ব্যবহার করব? আণবিক ভর। আবার H2O, এটার মধ্যে কি? এটা কি অণু না? এটা কি অণু? হ্যাঁ, এটা তো অণু, অবশ্যই এটা যৌগিক অণু, যেখানে দুটো হাইড্রোজেন পরমাণু আছে এবং কি আছে? একটা অক্সিজেন পরমাণু আছে। তাহলে এটাও কিন্তু আমরা ব্যবহার করব কি? আণবিক ভর। তাহলে আমরা একটা শর্টে কিছু লেখার চেষ্টা করি। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা এগুলো পজ করে তোমরা এই ইনফরমেশনগুলো লিখে নেবে। আমি এগুলোটা মুছে দিচ্ছি। আমি আবার লিখবো। আমরা এইটা অক্সিজেন O2, H2O, NH3, CO2, CH4, NaCl, CaCl2, KCl আমরা ব্যবহার করব অক্সিজেন। এটা কি ব্যবহার করব? তাহলে আমরা এখানে কিছু সংকেত লিখেছি, কখনো কখনো সংকেত লিখেছি, কখনো কখনো আমরা দেখছি সিম্বল লিখেছি, মানে চিহ্ন লিখেছি। এটা দেখতে পাচ্ছি কি? একটা পরমাণু। কি দেখতে পাচ্ছি? এটা একটা পরমাণু। তাহলে এটার ক্ষেত্রে হবে এটা কি? পারমাণবিক ভর। এটা কি হবে? পারমাণবিক ভর। এটা কি দেখতে পাচ্ছি? দুটো পরমাণু নিয়ে একটা অণু তৈরি হয়েছে। কি ভালো করে লক্ষ্য করতে হবে, দুটো পরমাণু নিয়ে
এখানে 2 আছে, এটা একটা অণু, দুটি পরমাণু নিয়ে একটা অণু তৈরি হয়েছে, তাহলে এটা কি আণবিক ভর? আচ্ছা এটা কি আণবিক ভর? তো এটাও আণবিক ভর, H2O আণবিক ভর। এবার ভালো করে লক্ষ্য করে এর মধ্যে একটা পার্থক্য কি, এটাও আণবিক ভর, এটাও আণবিক ভর। এটা হলো মৌলিক অণু, অক্সিজেন, অক্সিজেনের সঙ্গে ভেজাল কেউ নাই, শুধুমাত্র অক্সিজেন আছে, তাহলে এটাকে বলা হবে মৌলিক অণু। আর H2O এটা কি যৌগিক অণু, তাহলে এটাও আণবিক ভর, এটাও আণবিক ভর। NH3 অ্যামোনিয়া, এটাও কি আণবিক ভর। CO2 এটার ক্ষেত্রেও আমরা কি ব্যবহার করব, আণবিক ভর। CH4 এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব আণবিক ভর। কেন আণবিক ভর? আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে অধাতু অধাতু দিয়ে যদি তৈরি হয় সেটাকে কি বলবো, অধাতু, অধাতুর ক্ষেত্রে আমরা সেটাকে বলবো অণু। অধাতুর সঙ্গে অধাতু যদি যুক্ত হয় সেটাকে কি বলবো আমরা, অণু বলবো। এবার সেটা যদি একই রকম হয় তাহলে সেটাকে বলবো মৌলিক অণু, আর যদি আলাদা আলাদা হয় তখন সেটাকে বলবো কি, যৌগিক অণু। আর অণু মানে সেটাকে কি বলবো, আণবিক ভর, তার ভরকে কি বলবো, আণবিক ভর। আর একটা পরমাণুর ভরকে কি বলা হবে, পারমাণবিক ভর। তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন কি দুটোই অধাতু, তাহলে এটাকে কি বলবো, আণবিক ভর। কার্বন ডাই অক্সাইড, কার্বনটা অধাতু, অক্সিজেনটাকে অধাতু, তাহলে এটাকে কি বলবো, আণবিক ভর। এখানে নিয়েছি মিথেন CH4, তাহলে এর ক্ষেত্রে আমরা কি নেবো, কার্বনটাও অধাতু, হাইড্রোজেনটা অধাতু, তাহলে অধাতু অধাতু মিলে কি হবে, সমযোজী যৌগ অণু, তাহলে এটা হয়ে যাবে কি আণবিক ভর। NaCl কি দেখতে পাচ্ছি, সোডিয়ামটা ধাতু, ক্লোরিনটা অধাতু, তাহলে এখন আমরা এদিকে ব্যবহার করব কি, সংকেত ভর। কি ব্যবহার করব, সংকেত ভর। ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে ক্যালসিয়ামটা ধাতু, ক্লোরিনটা অধাতু, তখন আমরা এটা কি বলবো, এটা আয়নীয় যৌগ। ধাতু অধাতু মিলে কি হয়ে যায়, আয়নীয় যৌগ। আর আয়নীয় যৌগের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, সংকেত ভর। কি ব্যবহার করা হয়, সংকেত ভর। এখানে কি দেখেছি, পটাশিয়াম ক্লোরাইড KCl, তাহলে পটাশিয়াম হচ্ছে ধাতু আর ক্লোরিন হচ্ছে কি অধাতু, তাহলে এটা আমরা কি ব্যবহার করব, সংকেত ভর ব্যবহার করব। এখানে একটা অক্সিজেন পড়ে আছে, তার মানে একটা অক্সিজেন মানে অধাতু, আবার সেটা একটাই পরমাণু পড়ে আছে, তাহলে এটাকে কি বলবো, পারমাণবিক ভর। কি বলবো, পারমাণবিক ভর। তাহলে এক একটা অণু কি দ্বারা গঠিত হচ্ছে, অণুগুলো গঠিত হচ্ছে পরমাণু দ্বারা। তাহলে অণুর ভর মানে আণবিক ভর বের করতে গেলে আমাদের কার সাহায্য নিতে হবে, আমার পারমাণবিক ভরের সাহায্য নিতে হবে। কার ভরের সাহায্য নিতে হবে, পারমাণবিক ভরের সাহায্য নিতে হবে। একটা হাইড্রোজেন পরমাণুর ভর কত, একটা হাইড্রোজেন পরমাণুর ভর কত বলে দিয়েছি, 1। তাহলে একটা অক্সিজেন অণুর ভর কত হবে রে, এর আণবিক ভর কত হবে, O2-র আণবিক ভর কত হবে, এক একটা অক্সিজেন হচ্ছে 16 করে, তাহলে দুটো অক্সিজেন আছে, এক একটা 16 করে, তার মানে কত হবে 32। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16, অক্সিজেনের আণবিক ভর কত, 32। আচ্ছা জলের ভরটা আমরা কি করে বের করব, দুটো হাইড্রোজেন আছে, তার মানে দুটো হাইড্রোজেন গণিত 1, মানে এক একটা হাইড্রোজেন কত করে, 1 করে, দেখতে পেয়েছি। প্লাস অক্সিজেন কত, 16, তাহলে 2 আর 16 যোগ করলে কত হবে, 18। তাহলে জলের আণবিক ভর কত বলবো, জলের আণবিক ভর কত বলবো, 18। অ্যামোনিয়ার কত বলবো, নাইট্রোজেন হচ্ছে কত, নাইট্রোজেন হচ্ছে 14, আর তিনটে হাইড্রোজেন আছে 1 1 করে, তাহলে 14-র সঙ্গে কত যোগ হবে, 3, তার মানে 17 নাকি। কার্বন ডাই অক্সাইড, কার্বনটা আমরা কত পেয়েছি, ছক থেকে কার্বন পেয়েছি কত, 12, আর অক্সিজেন কত, এক একটা 16 করে, তাহলে 16 দুগুণে কত হয়, 32, ইকুয়াল টু কত হবে, 44। মিথেন, মিথেনে কার্বন কত পেয়েছি, কার্বন পেয়েছি কত, 12, হাইড্রোজেন কতগুলো, 4টে পেয়েছি 1 1 করে, তাহলে এটা হলো কত, 16। NaCl, সোডিয়াম কত, সোডিয়াম পেয়েছি 23, আর ক্লোরিন কত পেয়েছি, ক্লোরিন পেয়েছি 35.5, তাহলে এটা কত হবে 58.5। আচ্ছা ক্যালসিয়াম, ক্যালসিয়াম পেয়েছি কত, ক্যালসিয়াম পেয়েছি 40, আর এক একটা ক্লোরিন পেয়েছি 35.5, তাহলে দুটো ক্লোরিনে কত হবে, 35.5কে আমরা 2 দিয়ে গুণ করব, তার মানে হবে 71। তাহলে এটা হলো কত, এটা হলো 111। আচ্ছা পটাশিয়াম কত, 39, আর ক্লোরিন কত, 35.5।
35.5, তাহলে এটা কত হবে 74 কত হলো 5। আর অক্সিজেনের পারমাণবিক ভর কত 16। তাহলে আমরা এইভাবে পারমাণবিক ভরের সাহায্যে অণুর ভরগুলো বের করতে পারবো কি পারবো না? বের করতে পারবো। তাহলে আমি কতগুলো হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি। SO2 তোমরা বের করে আনবে, H2SO4 তোমরা বের করবে, HCl বের করবে, HNO3, H3PO4, কার্বন মনোক্সাইড, NO2, এইগুলো তোমরা তাদের আণবিক ভরটাকে কি করবে বের করবে। এগুলো সবই আমি অণু দিয়েছি, সেই অণুগুলোর আণবিক ভর বের করবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। যারা ভিডিওটা দেখছো তারা একটু পজ করে এগুলো টুকে নেবে, আমি সময় দিচ্ছি। খুব আস্তে আস্তে এই চ্যাপ্টারটা বুঝতে হবে, এতটুকু তাড়াহুড়ো করা যাবে না এই চ্যাপ্টারটাতে। তাহলে আমরা কি পেলাম? পারমাণবিক ভরের সাহায্যে আণবিক ভর বের করলাম, আণবিক ভর নির্ণয় করলাম। এবার এই পারমাণবিক ভরটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা অন্য কোনো একটা দিন ভিডিওতে দেখাবো। আপাতত তোমাদেরকে এই ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে, কিন্তু এই ভ্যালুগুলো ক্যালকুলেট করার একটা প্রসেস আছে, সেটা কার্বন স্কেল, অক্সিজেন স্কেল এবং হাইড্রোজেন স্কেলের মাধ্যমে কি করে বের করতে হয় সেটা আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখব। আপাতত তোমরা এই ভ্যালুগুলো মুখস্থ রাখো, এই ভ্যালুগুলো মুখস্থ রাখলে এই চ্যাপ্টারের জন্য তোমরা রেডি হয়ে যাবে। ঠিক, আমি তাহলে এটা মুছে দিচ্ছি। আমি কিছু কিছু জায়গা মুছে দেব না, গোটাটাই মুছে দিই, পরবর্তীকালে আমি আবার লিখে নেব। আমরা এবার ধরে নাও অক্সিজেন নিলাম, এটা হলো সংকেতটা, এটা হলো কি সংকেতটা অক্সিজেন। এর ক্ষেত্রে আণবিক ভর কত আমরা কি বের করলাম আগে? আণবিক ভর কত? আণবিক ভর কত বের করলাম? আণবিক ভর বের করলাম দেখো 32। কত বের করলাম? আণবিক ভর কত বের করলাম? 32। কি বের করলাম? 32। তো এক একটা অক্সিজেন কত করে? 16 করে। এক একটা অক্সিজেন পরমাণু 16 করে। তাহলে এই অক্সিজেন অণুটা দুটো অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। তাহলে দুটো অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত হলে 16 দুগুণে 32, তার মানে 32। আণবিক ভর কত হলো? 32। এরপর নতুন একটা শব্দের সাথে তোমাকে পরিচিত হবে, গ্রাম আণবিক ভর। গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর। এই গ্রাম আণবিক ভর মানে হচ্ছে আণবিক ভর যা, তার পাশে তুমি শুধু গ্রাম লিখে দেবে, তাহলেই পেয়ে যাবে গ্রাম আণবিক ভর। তাহলে আমরা প্রথমে কি লিখলাম? অক্সিজেন। এটা কি অণু না পরমাণু? এটা অবশ্যই একটা অণু। এটা কি একটা অণু। তাহলে এর আণবিক ভর আমরা বের করলাম, কত হলো? 32। তাহলে গ্রাম আণবিক ভর কত হলো? 32 গ্রাম। ঠিক একই রকমভাবে আমরা সালফার ডাইঅক্সাইড, এটা কি অণু না পরমাণু? এটা অণু না পরমাণু? এটা অণু না পরমাণু? সালফার ডাইঅক্সাইডটা অণু না পরমাণু? অণু না পরমাণু? অণু না পরমাণু? সালফার ডাইঅক্সাইডটা অণু না পরমাণু? সালফার ডাইঅক্সাইডটা এখানে 3টে পরমাণু আছে টোটাল, একটা আর এখানে কটা? দুটো। সালফার ডাইঅক্সাইডটা 3টে পরমাণু দ্বারা গঠিত, একটা সালফার এবং দুটো অক্সিজেন। তাহলে এটা অবশ্যই একটা অণু।
আণবিক ভর কত হবে? সালফারের 32 আর অক্সিজেন দুটো মিলে 32, টোটাল হবে কত? 64। তাহলে গ্রাম আণবিক ভর হবে কত? 64 গ্রাম। অ্যামোনিয়ার ক্ষেত্রে আণবিক ভর কত হবে? নাইট্রোজেনের ক্ষেত্রে 14, হাইড্রোজেনের ক্ষেত্রে 3, মানে হচ্ছে 17। আণবিক ভর হবে 17 আর গ্রাম আণবিক ভর হবে কত? 17 গ্রাম। কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা বের করলাম কি? কার্বন ডাইঅক্সাইড একটা অণু, এটা গঠিত হচ্ছে কি দিয়ে? কার্বন আর দুটো অক্সিজেন, এটা বেরোবে কত? 44, আর এটা হবে কত? 44 গ্রাম। একই রকমভাবে আমরা জলটা যদি বের করি তাহলে অক্সিজেন হবে 16 আর দুটো হাইড্রোজেন মিলে কত হবে? 1 1 করে 2, তার মানে হবে 18, আর এখানে কত হবে? 18 গ্রাম। অর্থাৎ আণবিক ভর যা আর গ্রাম আণবিক ভর তাই হবে, পাশে শুধু লিখতে হবে আমাকে কি? একটা গ্রাম। এরপর আরও একটা নতুন শব্দের সাথে তোমাদেরকে পরিচিত হতে হবে, গ্রাম অণু। গ্রাম অণু, এই গ্রাম অণু মানেই হলো মোল। গ্রাম অণু মানেই হলো কি? মোল। গ্রাম অণু মানেই হলো কত? মোল। তাহলে মোল মানে কি? মোল মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, এতগুলো সংখ্যায় থাকবে। অক্সিজেনের ক্ষেত্রে 32 গ্রাম মানেই হলো 1 মোল। কি বললাম? অক্সিজেনের ক্ষেত্রে কত? 32 গ্রাম অক্সিজেন মানে হলো কি? 1 মোল অক্সিজেন। সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে 64 গ্রাম SO2 মানে হলো 1 মোল SO2। না, অ্যামোনিয়ার ক্ষেত্রে 17 গ্রাম অ্যামোনিয়া মানেই হলো 1 মোল অ্যামোনিয়া। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানেই হলো 1 মোল কত? অ্যামোনিয়া। আর জলের ক্ষেত্রে 18 গ্রাম ওয়াটার মানেই হলো 1 মোল ওয়াটার। তাহলে আমরা এই জায়গাটা ভালো করে লক্ষ্য করব। আণবিক ভর যা বেরোলো তার সাথে গ্রাম যোগ করলে পেলাম আমরা কি? গ্রাম আণবিক ভর। এই গ্রাম আণবিক ভরের যা মান, ততটা পরিমাণ পদার্থ মানেই হচ্ছে কত? 1 মোল। তাহলে এখানে ভরের সাথে মোলের একটা সম্পর্ক বের করলাম। 1 মোল মানে 6.022 ইন্টু 10⁻23, এটা সংখ্যাতে। 1 মোল জল মানে কি? কতগুলো জল আছে? H2O কতগুলো আছে? 1 মোল জল মানে কি? 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 সেখানে জল কতগুলো আছে? 6.022 ইন্টু 10⁻23, 6.022 ইন্টু 10⁻23। 1 ডজন মানে 12টা থাকবে। 1 মোল মানে কত থাকবে? 6.022 ইন্টু 10⁻23। তার ভর কত হবে? 18 গ্রাম। কত হবে? কত হবে বললাম? 18 গ্রাম। মনে থাকবে? তার ভর কত হবে? 18 গ্রাম। আবার যদি 1 মোল অ্যামোনিয়া নিতে চাই, তার মানে অ্যামোনিয়া কতগুলো থাকবে? অতগুলো অ্যামোনিয়া থাকবে। তার ভর কত হবে? সরি, এই জায়গাটা ভুল হয়েছে, এটা কার্বন ডাইঅক্সাইড হতো। 1 মোল কার্বন ডাইঅক্সাইড। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড আর 1 মোল জলের মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্যই নাই তো। 1 মোল জল মানে H2O কতগুলো থাকবে? 6.022 ইন্টু 10⁻23। আর 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানেও সেখানে কত পিস থাকবে? 6.022 ইন্টু 10⁻23। কিন্তু পার্থক্য কি? দেখ তাদের ভরে। পার্থক্য কি?
তাদের ভরে, মানে 1 মোল কার্বন ডাইঅক্সাইডকে ওজন করলে কত হবে? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। কত? আর 1 মোল জলকে ওজন করলে কত হবে? 18 গ্রাম। দেখ, 1 ডজন আঙুর ফল আর 1 ডজন আপেল ওজন করলে আলাদা হবে তো? সংখ্যাতে কি একই। 1 ডজন আপেল আর 1 ডজন আঙুর ফল সংখ্যাতে কিন্তু এক। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড আর 1 মোল জল, তারা সংখ্যাতে কিন্তু এক। এটাও যতগুলো, এটাও ততগুলো, গুনে গুনে দেখলে পরে একই হবে, কিন্তু যখন ভরটা মাপবো তখন কি আলাদা। কেন আলাদা? এই বাবা, একটা আঙুরের থেকে তো একটা আপেলের ওজন বেশি, তাহলে একটা কার্বন ডাইঅক্সাইডের ওজন বেশি, একটা কার্বন ডাইঅক্সাইডের ওজন বেশি অ্যামোনিয়ার থেকে বা জলের থেকে। তার জন্য টোটাল যত ওদেরকে টোটাল যখন আমরা যোগ করব তখন বেশি হবে। মনে থাকবে? এক মোল অক্সিজেন মানে সেই 6.022 × 10⁻23টাই অক্সিজেন, কিন্তু ওজন করলে কত হবে? 32 গ্রাম। 1 মোল SO2 মানে কত? অতগুলোই, কিন্তু ওজন করলে কত হবে? তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল অক্সিজেন বা 1 মোল সালফার ডাইঅক্সাইড বা 1 মোল অ্যামোনিয়া, এরা একদিক থেকে, কোন দিক থেকে? সংখ্যার দিক থেকে সবাই সমান, কিন্তু ভরের দিক থেকে সবাই আলাদা, সবাই আলাদা। তাহলে আমরা সেই ভরটা পাবো কোথা থেকে? সেই ভরটা পাবো গ্রাম আণবিক ভর থেকে। গ্রাম আণবিক ভরটা কোথায় পাবো? আণবিক ভর থেকে। আণবিক ভরটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা পাওয়া যায় পারমাণবিক ভর থেকে। এই পুরো ছকটা বোঝা হয়েছে? এই ছকটা ঢুকেছে মাথাতে? ঢুকে গিয়েছে তো? হ্যাঁ, তাহলে আমরা একটু মুছে দেব। এরপর আমরা আসব, ওদেরকে নিয়ে আলোচনা করব। CO2 প্রথমে আমরা বের করে নেব আণবিক ভর। কি লিখব? এর আণবিক ভর। আণবিক ভর কত হলো? কার্বনের হলো 12 আর অক্সিজেন হলো 16 গণিত 2 পিস আছে, তার জন্য এটা হলো 44। কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর এটা হবে কত? 44 গ্রাম। তার মানে 44 গ্রাম মানেই হলো কি? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানেই হলো 1 মোল CO2। তাহলে যদি বলা হয় আমাকে, এর পরের প্রশ্নটা যদি করা হয় যে 1 মোল অ্যামোনিয়া মানে কত? 1 মোল অ্যামোনিয়া মানে কত গ্রাম? তোমরা কি করে বের করবে? 1 মোল অ্যামোনিয়া সমান কত মোল? 1 মোল অ্যামোনিয়া সমান কত গ্রাম? প্রথমেই নাইট্রোজেনের আণবিক ভর, অ্যামোনিয়ার আণবিক ভর বের করে নেবে। আণবিক ভর কত বেরোবে? ভাষাতে লিখবে অ্যামোনিয়ার আণবিক ভর, যেমন আমি ওপরে লিখলাম। আণবিক ভর বেরোবে 14 প্লাস হলো 3 17 গ্রাম। আণবিক ভর কত? 17 গ্রাম। তাহলে 1 মোল অ্যামোনিয়া মানে কত গ্রাম? 17 গ্রাম। তাহলে 17টা কোথা থেকে আসছে তোমরা বুঝতে পারলে তো? তাহলে তার আণবিক ভর যত, সহজ ভাষাতে বলতে গেলে, যখন কোনো একটা মৌলিক বা যৌগিক পদার্থে, যখন কোনো একটা মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থের তোমাকে মোলের হিসাবটা জানতে চাইবে, মোল মানেই তো 6.022 × 10⁻23, কিন্তু সেটা ভরে কত হবে, ভরে কত হবে সেটা আমাকে বের করতে গেলে কি করব? তার আণবিক ভর যত, তার আণবিক ভর যত, তাকে গ্রাম করে দিলেই সেটা হয়ে যায় তার মোলের সাথে সম্পর্ক। মনে থাকবে? তাহলে 1 মোল সমান যদি 1 মোল সমান যদি 17 গ্রাম অ্যামোনিয়া হয়, কত গ্রাম পেলাম? 1 মোল মানে এই, আচ্ছা আমি কার্বন ডাইঅক্সাইড নিয়ে কাজ করছি। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে কতগুলো, কত পেলাম কার্বন ডাইঅক্সাইড? 44 গ্রাম। তাহলে 2 মোল কার্বন ডাইঅক্সাইড কত হবে? 44 গণিত 2 মানে 88 গ্রাম।
88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কত মোল? 2 মোল। আচ্ছা 1 মোল অ্যামোনিয়া সমান কত? 1 মোল অ্যামোনিয়া সমান কত পেলাম আমরা? 17 গ্রাম অ্যামোনিয়া। কত পেলাম? 17 গ্রাম। তাহলে 2 মোল কত হবে? 2 মোল অ্যামোনিয়া সমান কত হবে? 17 গণিত 2 গ্রাম, তার মানে 34 গ্রাম। কত হলো? 34 গ্রাম। আমরা জল কত পেলাম? জলের ক্ষেত্রে 1 মোল সমান কত পেলাম? 18 গ্রাম। 1 মোল জল মানে কত? 1 মোল জল মানে হচ্ছে 18 গ্রাম জল। তাহলে আমরা 5 মোল সমান কত পাবো রে? 18কে 5 দিয়ে গুণ করতে হবে, এত গ্রাম জল, তার মানে 5 18 90 গ্রাম জল। তাহলে 1 মোল সমান কত পেলাম? 18 গ্রাম পেলাম। তাহলে 5 মোল সমান কত পাবো? 90 গ্রাম জল। তার মানে 90 গ্রাম জলের মধ্যে কতগুলো থাকবে? 5 মোল থাকবে জল। ঢুকেছে মাথাতে? তাহলে মোল থেকে আমরা ভরে যেতে পারবো, আর ভর থেকে আমরা কোথায় যেতে পারবো? মোলে যেতে পারবো। তাহলে আমাকে যদি 18 গ্রাম জল দিয়ে দেয়, তার মধ্যে কতগুলো থাকবে জল? জলের অণু কতগুলো থাকবে? 18 গ্রাম জল মানে হচ্ছে কত? 1 মোল জল। 18 গ্রাম জল মানে কত? 1 মোল জল। 18টা পেলাম কোথা থেকে? 2টো হাইড্রোজেন আর 1টা অক্সিজেন। একটা হাইড্রোজেনের 1 করে, আর একটা অক্সিজেনের 16 করে। তাহলে 16 আর 2 কত হলো? 18। তাহলে 18 গ্রাম জল মানে হলো 1 মোল জল। সেখানে জলের সংখ্যা কত থাকবে? জলের সংখ্যা থাকবে 6.022 × 10⁻23। তাহলে আর 17 গ্রাম অ্যামোনিয়ার মধ্যে কতগুলো থাকবে? 17 গ্রাম অ্যামোনিয়ার মধ্যেও অত সংখ্যক থাকবে, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যেও অতগুলো থাকবে। ঢুকেছে মোলের ব্যাপারটা? হ্যাঁ, তাহলে আমাদেরকে যদি এইরকম প্রশ্নটা করে দেয়, 1 মোল সমান আমরা 1 মোল জল সমান আমরা জানলাম কত? 18 গ্রাম। 1 মোল জল সমান আমরা জানলাম 18 গ্রাম। তাহলে 2 মোল 2 দিয়ে গুণ করে দেবো, 3 মোল 3 দিয়ে গুণ করে দেবো। 3 মোল জল সমান 3 18 54। 4 মোল জল মানে কি? 4 18 72। 5 মোল জল মানে কত? 5 18 কত? 90। আমরা এইভাবে গুণ করে করে যেতে পারি। কিন্তু আমাকে যদি ঘুরিয়ে এইভাবে প্রশ্নটা করা হয় যে বলো তো 36 গ্রাম জল সমান কত মোল? জলের পরিমাণটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, নিয়ে বলেছে কি কত মোলে হিসাব করো। তাহলে আমরা এটাকেও বের করতে পারবো। তোমাকে যদি ভর দিয়ে দেয়, তাকে আণবিক ভর দিয়ে ভাগ করলে মোল পাওয়া যাবে। কি পাওয়া যাবে? আণবিক ভর দিয়ে ভাগ করলে পরে মোল পাওয়া যাবে। তাহলে তোমাকে বলে দিয়েছে 36 গ্রাম জল, জলের পরিমাণটা কত দিয়ে দিয়েছে? 36 গ্রাম। তোমাকে কি করতে হবে? 36কে কত দিয়ে ভাগ করতে হবে? জল বলেছে, তাহলে জলের আণবিক ভর কত? 18। তাহলে 36কে তোমরা কত দিয়ে ভাগ করে দেবে? 18 দিয়ে ভাগ করে দেবে, মোল ওয়াটার পেয়ে যাবে। তাহলে 2 মোল ওয়াটার হবে। দেখ, তাহলে আমরা কি করে বের করতে পারবো? যদি ভর দিয়ে দেয়, তাহলে আণবিক ভর দিয়ে ভাগ করলে পরে কি পাওয়া যাবে? মোল পাওয়া যাবে। তাহলে 1 মোল সমান যদি 18 গ্রাম হয়, 2 মোল সমান কত হয়? 36 গ্রাম। তাহলে এইভাবে যখন আমরা বের করতে পারবো, ঠিক উল্টোভাবেও তো আমরা বের করতে পারবো যে 18 গ্রাম জল মানে কত মোল? 1 মোল জল। 1 গ্রাম সমান কত মোল? বের করতে পারবো তো। তাহলে 36 গ্রাম সমান কত মোল? আমরা বের করতে পারবো তো। তাহলে আমরা জিস্ট করব মানে কি করে? যেটা পড়ালাম সেটা জিস্ট করব। ভালো করে লক্ষ্য করে দেখো, 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান কত পেলাম? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। লেখার স্টাইলটা দেখো, 1 লিখেছি, মোল লিখেছি কার্বন ডাইঅক্সাইড। 1 মোল, এই দিকটা মোল, তাহলে মোলের সাথে ভরের কি সম্পর্ক? 1 মোল কার্বন ডাইঅক্সাইড হতে গেলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিতে হবে? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিতে হবে। তাহলে 2 মোল কত হবে? 2 মোল CO2 কত হবে? 44 গণিত কত? 2 গ্রাম CO2, তার মানে 88 গ্রাম কি? CO2, 88 গ্রাম CO2। আবার 3 মোল CO2 নিতে গেলে কি করতে হবে? 44কে আমরা গুণ করব কত দিয়ে? 3 দিয়ে, নিয়ে গ্রাম CO2, তাহলে এটা কত হবে? 132 গ্রাম CO2। এবার আমরা এইটাকে ঘুরিয়ে বের করব।
ঘুরিয়ে কি করে বের করব, ভালো করে লক্ষ্য করে দেখো। তোমাকে বলে দিয়েছে 132 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। আমরা মল থেকে কিসে গেলাম, গ্রামে গেলাম। এবার আমরা আসবো কিসে, গ্রাম থেকে মোলে। কি করব, 132 গ্রাম তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, 132 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তোমাকে জিজ্ঞেস করেছে মোল কত, তোমরা কি করবে, ভর দিয়ে দিয়েছে তো, গ্রাম দিয়ে দিয়েছে মানে কিসে দিয়ে দিয়েছে, ভর দিয়ে দিয়েছে। তাহলে উপরে লেখো 132, তাকে ভাগ করো, কার্বন ডাইঅক্সাইড মানে কত 44। দেখো 44 দিয়ে ভাগ করো, 44 দিয়ে ভাগ করলে পরে কাটাকুটি করলে কত হবে 3। তাহলে দেখো 3 মোল অটোমেটিক্যালি চলে এলো। তাহলে মোল থেকে আমরা গ্রামে চলে যেতে পারি, আবার গ্রাম থেকে মোলে চলে আসতে পারি। সেক্ষেত্রে আমাকে ভাগটা করতে হবে কত দিয়ে, সেক্ষেত্রে ভাগটা করতে হবে আমাকে আণবিক ভর দিয়ে। তাহলে মোল থেকে যদি আমরা গ্রামে যেতে চাই তাহলে তার আণবিক ভর দিয়ে গুণ করতে হবে, আর যদি গ্রাম থেকে আবার মোলে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আণবিক ভর দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে তোমাদেরকে যদি বলে দেয় 9 গ্রাম ওয়াটার সমান কত মোল, 9 গ্রাম ওয়াটার, তাহলে গ্রাম থেকে আমাকে কিসে নিয়ে যেতে বলেছে, মোলে। তাহলে 9টাকে উপরে লিখবো, মোল যেতে গেলে কি করতে হবে, তার আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ জলের হচ্ছে সেটা 18, তাহলে ভাগ করলে কত হবে, হাফ মোল। কি পেলাম, হাফ মোল ওয়াটার। দেখো 18 গ্রাম জল যদি সমান 1 মোল হয় তাহলে 9 গ্রাম ওয়াটার সমান কত হবে, হাফ মোল। তার মানে 1 মোলে 6.022 × 10⁻23 থাকে, তাহলে হাফ মোলে তার অর্ধেক থাকবে। হাফ ডজন মানে কি 6টা, তাই তো। এবার বলো আমাকে 34 গ্রাম অ্যামোনিয়া সমান কত মোল, কিসে চেঞ্জ করতে বলেছে, মোলে। তাহলে গ্রাম থেকে মোলে যেতে গেলে কি দিয়ে ভাগ করতে হয়, আণবিক ভর দিয়ে। তাহলে লিখলাম 34 গ্রাম, 34কে ভাগ করব, গ্রাম আর লিখবো না, 17 দিয়ে ভাগ করব, অ্যামোনিয়ার ক্ষেত্রে 17। তাহলে এটা কত পেলাম, 2 মোল অ্যামোনিয়া পেলাম। ঢুকেছে মাথাতে। তাহলে মোল থেকে যদি আমরা গ্রামে যেতে চাই তাহলে গুণ করে দেবো, আর যদি গ্রাম থেকে মোলে যেতে চাই ভাগ করব। সবসময় একটা কথা মাথায় রাখবে, যে কোনো জায়গা থেকে মোলে যেতে গেলে আমাকে সবসময় ভাগ করতে হবে। কি করতে হবে, মোলে যেতে গেলেই তোমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। মোলে যেতে গেলেই সেটা ভাগ করতে হবে। ঢুকেছে, ক্লিয়ার? তাহলে তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে, ঠিক আছে? তোমরা সব মোলে হিসাব করবে, মোল কত মোল, কত মোল, কত মোল। 1 মোল মানে আমরা জানি 6.02 × 10⁻23। তাহলে মোলের হিসাবটা করবে। তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, সেটা বাড়িতে করে এনে আমাকে পরের দিন দেখাবে। আর যারা এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলে দিই, তোমরা হোমওয়ার্কটা করে 9933157194 এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ আছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমি চেক করে দেখাতে পারবো। 5.1 গ্রাম অ্যামোনিয়া সমান কত মোল, 6.4 গ্রাম SO2 সমান কত, 1.6 গ্রাম SO2 সমান কত মোল। এগুলো সব মোল বের করতে হবে। হ্যাঁ, কত মোল, এগুলো মোলে কত হবে, গ্রাম দেওয়া আছে, তাহলে গ্রাম থেকে মোলে যেতে গেলে কি করতে হয়, ভাগ। এক্ষেত্রে ভাগটা করব কত দিয়ে, আণবিক ভর দিয়ে ভাগ করব।
যদি অণু থাকে তাহলে আণবিক ভর দিয়ে ভাগ করবো, যদি পরমাণু থাকে তাহলে কত দিয়ে ভাগ করবো? পারমাণবিক ভর দিয়ে ভাগ করবো। ঢুকেছে মাথাতে? এটা তোমরা টুকে নাও।